করবো এবং তিনটি পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ রাখবো। তিনটি পয়েন্টের প্রথমটি হলো আইন নিয়ে কথা বলবো, খুবই সংক্ষেপে। আইন একটা বোরিং সাবজেক্ট, বেশিরভাগ মানুষ শুনতে চান না। দ্বিতীয়ত বিষয় হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বার্থ আমরা কিভাবে রক্ষা করতে পারি সেটা নিয়ে কথা বলবো, এবং তৃতীয়ত হলো সরকারের স্বার্থ আমরা কিভাবে রক্ষা করতে পারি সেটা নিয়ে কথা বলবো। কেন আমি এই দুটো স্বার্থের কথা বলছি এবং ভুক্তভোগীদের স্বার্থের কথা আজকে বলছি না, যদিও হুমায়ুন ভাই এখানে কথা বলার পরে বা অন্য আপারা কথা বলার পরে এটা নিশ্চয়ই অসঙ্গতি হিসেবে প্রতীয়মান হয়। এটার কারণ হলো যে কোনো আইন করার সময় সবার স্বার্থর মাঝখানে একটা স্থানে আসতে হয়, এবং আমার বিশ্বাস এবং গত সরকারের আমলে যখন আমরা এটা নিয়ে কাজ করেছিলাম তখন আমরা আমার মনে হয় প্রমাণ করে দেখিয়েছি যে একটা মিডল পয়েন্টে আসা সম্ভব যেখানে সবার স্বার্থ রক্ষা হয়। প্রথমে আমি আইনটা নিয়ে বলি। যখন আমি এনএচআরসিতে জয়েন করলাম তখন আমাদের কাছে অনেক ফাইল আনা হলো যেগুলো আনরিজলভড পড়েছিল। তার মধ্যে কিছু ফাইল ছিল, বেশ কিছু ফাইল ছিল যেগুলো 10-15 বছর আগের ফাইল, কিন্তু এখনও পড়ে আছে। আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে এগুলো আনরিজলভড কেন, 10-15 বছর আগে কি এতদিন ধরে কোনো মানুষ পায় নাই এগুলোকে রিজলভ করার জন্য? তখন বলল যে এই অভিযোগগুলো নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে, এবং যেহেতু এনএচআরসির ক্ষমতা নেই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করার, তাই এগুলো নিষ্পত্তি সম্ভব না। তো এনএচআরসির স্টাফ অফিসার এবং আমাদের সবার মধ্যে একটা আশা ছিল যে ওকে, নতুন আইন এসেছে, এখন তো তদন্ত করা সম্ভব, এই যে পুরনো ফাইল যেগুলো একেবারে ঘুণে ধরা আর কি ফাইল, এগুলো এখন ফাইনালি নিষ্পত্তি হবে। গত কদিন আগে আইনমন্ত্রী যে দুটো খসড়া পাবলিকলি রিলিজ করেছেন, সেই দুটো খসড়া পড়ে, একটা হলো এনএচআরসি আইনের বিষয় খসড়া, অন্যটা হলো গুম আইনের বিষয় খসড়া। ওই দুটো আইন পড়ার পরে বুঝতে পারলাম, খসড়া পড়ার পরে বুঝতে পারলাম যে ওই ঘুণে ধরা ফাইলের নিষ্পত্তি আর কখনোই মনে হচ্ছে হবে না। প্রবলেমগুলো দুটো জায়গায়। এনএচআরসি আইনের ক্ষেত্রে প্রবলেমটা হলো ধারা 20-এ, এবং গুম আইনের ক্ষেত্রে সমস্যাটা হলো ধারা 14-তে। দুটোই একই জিনিস ইন্ডিকেট করছে, দুটো আইনে দুটো ধারায় একটা জিনিস ইন্ডিকেট করছে, সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনীগুলোর দ্বারা সংগঠিত কোনো ধরনের অপরাধের স্বচ্ছ এবং সঠিক তদন্ত সরকার চাচ্ছে না। আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে চাচ্ছি, এখানে লুকোছাপার কিছু নেই, এটাকে লুকানোর চেষ্টা করাটা উচিত না। আইনগুলো পড়লে সরকারের ইন্টেনশন ক্লিয়ার হয়ে যায়। এবং যেহেতু এই সরকার এসেছে একটা গণ অভ্যুত্থানের পরে, আমরা সবাই গণ অভ্যুত্থানে জড়িত ছিলাম, তারা নিজেরাও কিন্তু এই যে এই রুমে অনেক বিএনপির ভিকটিম আছে, আমি নিজে অনেক বিএনপির ভিকটিমদের সাথে কাজ করেছি, তাদের কষ্টটা কিন্তু রিয়েল। দেয়ারফর আমরা আস্থা রাখতে চাই যে তাদেরকে যখন আমরা জানাচ্ছি যে আপনাদের এই পথটা ভুল পথ, তারা এই আমাদের এই কথাটা এবং এই ভিকটিমদের, বিএনপির ভিকটিম, এই রুমে বিএনপির ভিকটিমই বেশি আমি দেখলাম, তাদের কথাটাকে গুরুত্ব সহকারে দেখবে। আইনগুলোর সমস্যা কি? এনএচআরসি আইনের সমস্যাটা কি? এনএচআরসি আইনের ক্ষেত্রে বলছে যে ধরেন র্যাব একটা অপরাধ করলে, এই যে হুমায়ুন ভাই বলছেন, হুমায়ুন ভাই ছিলেন মহিউদ্দিন ফারুকের আন্ডারে, মহিউদ্দিন ফারুকী র্যাব 10-এর কোম্পানি কমান্ডার ছিলেন। এখন র্যাব এখানে একটা অপরাধ করলো, ভবিষ্যতে র্যাব অপরাধ করলো, এনএচআরসি আইনটা যেভাবে লেখা হয়েছে সেখানে বলা হচ্ছে তখন আপনি বা অন্য কেউ বা কেউ কিছু তদন্ত করতে পারবে না, এটা র্যাবের কাছে চাওয়া হবে। র্যাবের ডিজিকে বলা হবে যে একটু ভাই বলো তো দেখি কি হয়েছে এখানে, তারপরে যদি সে মর্জি হয় আপনাকে দেয়টায় কিছু, সেটার বিষয়ে আপনি সে কিন্তু বাধ্য না, ঠিক আছে, কিন্তু যদি দেয় তাহলে আপনি তাকে বলতে পারেন, একটা রেকমেন্ডেশন দিতে পারেন যে ভাই এই একটা সুপারিশ করলাম, তুমি একটু দেখো মহিউদ্দিন ফারুকের বিষয়টা। তার যদি তখন মর্জি হয় তখন সেটা শুনবে। আপনি বলেন গত 15 বছরে এটা আসলে কখন হয়েছে, কি এমন পরিবর্তন হয়েছে বাহিনীগুলোর ভিতরে যে এটা আসলে এখন করলে বাস্তবায়ন হবে? আমি যদি গুম আইনের দিকে তাকাই তাহলে একই সমস্যা দেখতে পারবো। ওখানে লেখা আছে যে যদি কোথাও গুম হয় তাহলে এই যে আপনি কথা বলছিলেন, তাহলে যাবেন কোথায়? যাবেন হলো পুলিশের কাছে, থানায় একটা জিডি করতে। আমরা সবাই জানি থানা জিডি নিত না, তাই না? আমাদের 15 ভেরিফাইড 1600+ কেসের ভিতরে মাত্র 250টা কেসে ছিল যেখানে সমসাময়িক কোনো ধরনের এভিডেন্স পাওয়া গেছিল অ্যাট দ্য পয়েন্ট অফ গুম, অর্থাৎ গুম হওয়ার সময় জিডি 250-রও কম কেসে নেওয়া হয়েছিল। চিন্তা করে দেখেন, এটা হলো 1600 হলো আমার টোটাল সেই মুহূর্তে কেস লোড ছিল, তার মধ্যে মাত্র 250। হঠাৎ করে বাহিনীর, এবং সেই জিডিগুলোতেও আপনি বলতে পারতেন না যে বাহিনীর, আপনি চোখে দেখতে পাচ্ছেন র্যাব নিয়ে গেছে, কিন্তু আপনি এটা লিখতে পারতেন না, আপনাকে বলতে হতো যে সে নিখোঁজ হয়ে গেছে। হ্যাঁ, এইটা ছিল সিস্টেম। কি সিস্টেম পরিবর্তন হয়েছে এখন যে হঠাৎ করে জিডি নেবে? আচ্ছা, ধরলাম আপনি কোনো কারণে জিডি নিতে পারলেন, অথবা আপনি ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করলেন, এরপরে ওই আইনে কি লেখা আছে? তদন্তটা কে করবে? তদন্ত করবে পুলিশ। আচ্ছা,
এটা আমি একটু বলতে চাই, আমরা কি জানি না অলরেডি যে পুলিশ হেডকোয়ার্টারে নিজস্ব আয়নাঘর ছিল? লোকেশনও তো বলে দিতে পারবো, আইজিপিকে নিয়েই গিয়ে দেখে এসেছিলাম, ঠিক আছে? ঢুকবেন, ঢুকে ডানে যাবেন, ডানে একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে ঢুকে আপনি আরেকবার ডানে যাবেন, সোজা যাবেন, বামে যাবেন, আরেকবার বামে যাবেন, শেষের রুমটা হলো ওনাদের আয়নাঘর ছিল, ঠিক আছে? আমি লোকেশন বলতে পারবো। এখন যেই বাহিনী নিজেই গুম করছে বা গত 15 বছর ধরে ব্যাপক হারে গুমের অভিযোগ যার বিরুদ্ধে আছে, তার এগেন কি পরিবর্তন এসেছে যে সেই তদন্তটা করতে পারবে? আচ্ছা, এখানেও ছাড় দিলাম, কোনো কারণে পুলিশে আমূল পরিবর্তন চলে এসেছে। এখন বলেন তো দেখি, পুলিশ কি পারবে একটা থানার এসআই, যেটা বলছে যে চুয়াডাঙ্গা থানার এসআই ডিজিএফআর মেজর জেনারেলকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে? একটু জাস্ট আমরা একটু চিন্তা করি আসলে যে কি সম্ভব আর কি সম্ভব না। আইনে একটা কিছু লিখলেই তো হয়ে গেল না, এটা একটা বাস্তবায়নের একটা প্র্যাকটিক্যাল প্ল্যান তো থাকতে হবে। হুমায়ুন ভাই একটু আগে বললেন যে উনি যখন গুম কমিশনে ওনার অভিযোগটা দিয়েছিলেন, আমার খুব ভালোভাবে মনে আছে, কাজ ওনার অভিযোগটা আমি নিয়েছিলাম এবং আমার মানে উনি যাওয়ার পরে আমি, ভাই এতদিন বলা হয়নি, আমি কেঁদেছিলাম, কারণ ইট ওয়াজ টু মাচ। মানে ওনার এগেনস্টে যা হয়েছে ইট ওয়াজ টু মাচ। এবং আমি দেখেছি ওনার ফাইলে ইট ওয়াজ পিওরলি উনি বিএনপি করতেন বলে, এটা একটা পিওরলি রাজনৈতিক ইস্যু ছিল। উনি বলছেন যে আমাদের কিন্তু ওই কেসটা সমাধান করতে বেশি দিন লাগে নাই। হ্যাঁ, এটা ওনার কেন লাগেনি, কারণ ওনাকে যখন অত্যাচার করছিল তখন ওনাকে উল্টা করে বেঁধে পিটাচ্ছিল, তখন ওনার চোখের বাঁধনটা খুলে গিয়েছিল। খোলার কারণে উনি আসলে মহিউদ্দিন ফারুককে দেখতে পেরেছিলেন। উনি তার নাম জানতেন না, কিন্তু পরবর্তীতে উনি ওনার অফিসে যে অফিসের বাইরে একটা নেম প্লেট ছিল ওটার সাথে মিলাতে পারেন এবং আমরা ওটাকে পরে কনফার্ম করি। অ্যাগেন উনি যেটা বললেন যে আমরা যে খুব বড় তদন্তকারী ছিলাম, ব্যাপারটা তা না। আমি একজন শিক্ষক, ওনার কাছে এত সুন্দর করে এভিডেন্সটা গুছানো ছিল যেটা মিলাতে বেশি সময় লাগে না। হ্যাঁ, আপনি জাস্ট কিছু ফ্যাক্ট ভেরিফাই করলে হয়। উনি নিজে বলছেন যে ওনার এখন ওনার তদন্তের দীর্ঘসূচিতা, অর্থাৎ আমাদের হাত থেকে যখন ফাইলটা চলে গেল, যখন আইনশৃঙ্খলা বাহিনীর এবং তাদের সারাউন্ডিং লোকদের হাতে চলে গেল, তখন একটা তদন্তের দীর্ঘসূচিতা তৈরি হলো। এটাই হলো রিয়ালিটি। এখন আইন দুটো যেভাবে লেখা হচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি এই তদন্তের দীর্ঘসূচিতা চলতেই থাকবে। আচ্ছা, এখন এখানে সমস্যাটা কোথায় হচ্ছে, কেন এই দীর্ঘসূচিতার সৃষ্টি হচ্ছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, অথবা আইনগুলো কেন এরকম করে নষ্ট করা হচ্ছে। এখানে অনেকগুলো কারণ আছে। আমি আমি যেটা আগেই বলেছি, আমি দুটো স্বার্থের দিকে দেখার চেষ্টা করব। প্রথমটা হলো নিরাপত্তা বাহিনীর নিজস্ব স্বার্থ। কেন আইনগুলো ঠিকভাবে হলে এটা নিরাপত্তা বাহিনীকেই সহযোগিতা করবে, ওনাদের এটা ভয় পাওয়ার কিছু না, ওনাদের এটাকে শত্রু জ্ঞান করার কিছু নাই। দেখেন, বাংলাদেশের রিয়ালিটি হলো যে পলিটিশিয়ান অর্থাৎ রাজনীতিবিদরা নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে অনেক ধরনের অপরাধ সংগঠন করায় এবং পরবর্তীতে রাজনীতিবিদরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা কিন্তু ঠিকই পালিয়ে যায়। হ্যাঁ, একটা হেলিকপ্টারে করে ইন্ডিয়া যে বসে যায়, বাকি রয়েছে এই যে সৈন্য সামন্তগুলো কিন্তু সবাই পালাতে পারে না, তাদেরও একদম টপ হয়তো পালিয়ে যায়, তারপরে একটা টপের নিচে আর এসেনশিয়ালি সবাই রয়ে যায়। এবং তাদেরকে এ নিয়ে অ্যাটলিস্ট দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, একটা যে তাদেরকে তখন টেনে টেনে নিয়ে যাওয়া হয় ইয়ের কাছে, সামনে বিচারিক প্রসেসের অন্তর্গত করা হয়। এটা আমরা দেখলাম যে মিলিটারি ব্যাক যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল সে সময়ের অনেককে এখন আপনারা দেখতে পাচ্ছেন কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং এখন দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ আমলের সময়ে যারা এই ধরনের অপরাধ সংগঠিত করেছে তাদেরকে কাঠগড়ার সামনে দাঁড় করাতে হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? এখান থেকে দেখতে পাচ্ছি যে অপরাধগুলো করার কারণে কিন্তু এমনভাবে আইন ওনারা লিখছেন না, পলিটিশিয়ানরা লিখেন না, যেটার মাধ্যমে নিরাপত্তা বাহিনীর লোকরা দায় মুক্তি পাবে। তারা কিন্তু দায় মুক্তি পায় না। কি পাচ্ছে এখানে? এই যে দেখেন, তদন্ত করতে দিবে না, অর্থাৎ যতদিন সরকারটা আছে ততদিন এই আইনগুলো ব্যবহার করে আপনি সঠিক তদন্ত করে ভুক্তভোগীকে ছাড় দিতে পারছেন না। কিন্তু যখন সরকারটার পতন ঘটে তখন কিন্তু ওনাদের জন্য কোনো দায়মুক্তির কোনো ব্যবস্থা নেই, কারণ ওগুলো আসলে এর আগে করার চেষ্টা করছিল, এগুলো কোর্টে স্ট্যান্ড করে না। তখন যারা ফাঁদে আটকে যান তাদেরকে ঠিকই তারপরে কোর্টে নেওয়া যায়। এটা কি আসলে এটা কারোর জন্য সুবিধার জিনিস? এটা কি নিরাপত্তা বাহিনীর স্বার্থে করা হচ্ছে? আমার কাছে কিছুতেই মনে হয় না। যখন একজন জুনিয়র অফিসার কাজ করছেন এরকম অবস্থা, উনি যখন নির্দেশনা পাচ্ছেন তখন দেখা যায় যে উনি যখন নির্দেশনাটা অবে করেন, উনি কি সঠিক বৈধ নির্দেশ পাচ্ছেন নাকি অবৈধ নির্দেশ পাচ্ছেন, অর্থাৎ বৈধ একজন বন্দীকে তুলছেন অবৈধ বন্দীকে তুলছেন, এই পার্থক্যটা করার তার জন্য অনেক সময় ডিফিকাল্ট হয়। কেন ডিফিকাল্ট হয় আমি এটা একটু বুঝিয়ে বলি। বলা হচ্ছে যে গুম আইন বা এই ধরনের যে আইনগুলো যদি করা হয় তাহলে দেশে কাউন্টার ইন্টেলিজেন্সের কাজে অসুবিধা হবে। কাউন্টার ইন্টেলিজেন্স কাজকেই যে ধরেন যেমন উলফা, হ্যাঁ, এটা আমাদের জন্য একটা কাউন্টার ইন্টেলিজেন্সের, আমাদের নিরাপত্তা বাহিনী কাউন্টার ইন্টেলিজেন্সের কাজের অংশ হয়। তো এনাদের মতো মানুষদেরকে ধরেন একজনকে ধরলেন, তারপরে তাকে গুম না করে
আমি লিটারালি এই আইডিয়াটি দেওয়া হয় যে গুম না করে আপনি যদি কোর্টে প্রডিউস করেন তাহলে তার সব সহচরে জেনে যাবে, তখন তারা পালিয়ে যাবে, তখন তো তাদেরকে আর ধরা যাবে না, এই কারণে গুমকে বৈধতা দিয়ে রাখতে হবে, এটাই লজিক দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন এখানে আমি কিছু স্ট্যাটিস্টিক্স দিব আপনাদেরকে। চলো, গত 15 বছরে কাউন্টার ইন্টেলিজেন্সের ক্যাপটিভ আসলে কয়জন ছিল? আমরা তো যে সাজাদ ভাই আমরা তো আয়নাঘরগুলো তো ম্যাপিং করেছি, কোন বছরে কে কোথায় ছিল ইত্যাদি ম্যাপিং করেছি। কাউকে যদি খুঁজেও না পেয়ে অনেক সময় দেখা গেছে যে পাশের সেলে সে জানতে পেরেছে, আওয়াজ শুনেছে, এভাবে করেও আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে কে কোথায় ছিল। আমি আমার গোটা কেস লোডের অ্যানালিসিস থেকে আপনাদেরকে বলছি যে 15 বছরে মোটামুটি 3টি বাহিনী কাউন্টার ইন্টেলিজেন্স ক্যাপটিভ তাদের কাছে ছিল, এটা আমরা বলতে পারি। একটা হলো ডিজিএফআই, একটা হলো কি র্যাব ইন্টেলিজেন্স, এবং তৃতীয়টা কোনো ম্যান্ডেটবিহীনভাবে সিটিটিসি। আচ্ছা, এই 3টা কয়জন বলেন তো? 3টে বাহিনী 15 বছর ধরে কাজ করছে, একটা গেস করেন কয়জন কাউন্টার ইন্টেলিজেন্স ক্যাপটিভ তাদের কাছে ছিল বলে আমরা ম্যাপিং করতে পেরেছি? 10-এর কম। ঠিক আছে, 15 বছর ধরে 10-এর কম। আমি ধরলাম যে আমাদের ম্যাপিং 100% ভুল এবং আমি এটাকে 100% ইনক্রিজ করে দিলাম, 20, আমি 200% ইনক্রিজ করে দিলাম। 15 বছরে 3টে বাহিনী মিলে 30। ঠিক আছে, ভার্সেস কতজন বলেন তো গুমের এই যে সাধারণ জনগণ, মানে এই যে আমরা আপনারা কতজন ছিল? আমাদের কাছে রেকর্ডের কেসই তো 1600 ভেরিফাইড কেসের উপরে, তাই না? আপনি কোন জিনিস হালাল করার জন্য 30টা কেস, মানে তাও আবার 200% ইনক্রিজ করে আমি বলছি, 30টা কেস বৈধ করার জন্য 1600টা কেসের বৈধতা দিচ্ছেন, 1600টা অবৈধ কেসের বৈধতা দিচ্ছেন। এটা কি যৌক্তিক কিনা? আমরা কি আর কোনোভাবে কাউন্টার ইন্টেলিজেন্স করতে পারি কিনা? আমরা কি এমন কাউন্টার ইন্টেলিজেন্স করি যেটার জন্য নাগরিকদের উপরে এই ধরনের একটা অপরাধ সংঘটিত হবে এবং সেটার কোনো আইনি প্রতিকার আমরা আইনে দিতে পারবো না? কি কাউন্টার ইন্টেলিজেন্স আমরা করে আসছি বা করি? এটা যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে আমি বলবো যে আমাদের সাংসদরা খুব সহজেই পারেন প্রত্যেকটা বাহিনীকে জিজ্ঞেস করতে যে কাউন্টার ইন্টেলিজেন্সের পিছনে আপনাদের বাজেট ব্যয় কতটুক। ঠিক আছে, কাউন্টার ইন্টেলিজেন্স ভার্সাস আর যা করেন বাজেট ব্যয় কতটুক, এটুক দেখলে আমার কথা নিয়ে বিশ্বাস করতে হবে না, আপনাদের যে আয়নাঘর ভেরিফাই করতে হবে না, সিম্পলি বাজেট কম্প্যারিজন করলে আপনারা একই সিদ্ধান্তে পৌঁছাবেন। আচ্ছা, সো এখানে আমাদের দেখা উচিত যে এই যে 30টার বৈধতা, অ্যাগেন 30টা কিন্তু 200% ইনক্রিজের পরে আমরা 1600টা অবৈধ কাজের বৈধতা দেওয়ার চেষ্টা করছি। তাও আবার সাময়িক দায়মুক্তি, কিন্তু মনে রাখবেন পুরো দায়মুক্তি কিন্তু এখানে কখনোই পাবে না। এখানে করলে এখানে কাদের অসুবিধা হবে? এখানে আসলে একটা এই যে আইনের যে সমস্যাটা সৃষ্টি করা হচ্ছে, এটা কিন্তু রাজনীতিবিদদের সুবিধা হয়, নিরাপত্তা বাহিনী আলটিমেটলি এখানে সাফার করে, এবং এই গ্রে এরিয়া তৈরি করার কারণে দুটো গ্রুপের অসুবিধা হয়। একটা হলো ভুক্তভোগীদের অসুবিধা ডেফিনেটলি হয়, আমি এই উদাহরণটা এর আগেও দিয়েছি, আরেকবার দিতে চাই। সেটা হলো যে আয়নাঘর থেকে, অর্থাৎ ডিজিএফআই আয়নাঘর থেকে 5ই আগস্টের পরে যারা রিলিজড হয়েছিলেন তাদের মধ্যে ব্রিগেডিয়ার আজমি বা মাইকেল চাকমার কথা তো আপনারা জানেন, কিন্তু এছাড়াও কাউন্টার ইন্টেলিজেন্স ক্যাপটিভও ছিল। তো আমরা যখন এটা নিয়ে অনুসন্ধান করছিলাম তখন কাউন্টার ইন্টেলিজেন্স ক্যাপটিভ কারা ছিল এটা একটা লিস্ট বের করতে পেরেছিলাম, মানে আমাদের কাছে একটা তথ্য ছিল। তো আমি একজন ওখানকার কর্মরত কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে ছিল এর মাঝখানে উনি কি ছিল? তো উনি বলেছে হ্যাঁ উনি ছিল। আচ্ছা ঠিক আছে, আমি বলছি হ্যাঁ ঠিক আছে, উনি কাউন্টার ইন্টেলিজেন্স ক্যাপটিভ, দ্যাট মেক সেন্স। ওনার বউ ছিল? হ্যাঁ ওনার বউ ছিল। আমি বলেছি এই ইয়াং মেয়েটার বিরুদ্ধে কি কোনো অভিযোগ ছিল? না। বললাম তাহলে ওনাকে রেখেছেন কারণ উনি তো কাউন্টার ইন্টেলিজেন্স ক্যাপটিভের ডেফিনিশনে পড়ে না। তখন বলছে যে আসলে আরেকটা বাহিনী তুলে ফেলেছিল, এখন আমরা কি করবো বুঝতে পারি নাই, তো এখন ছিল আর কি, ছেড়ে দিতাম। এখন এটা কোনো ধরনের বৈধ কথা হতে পারে না। হ্যাঁ, কিন্তু এই যে একটা সিস্টেমের মধ্যে ওনারা ঢুকে পড়ছেন, এই অবস্থাটা হতো না যদি গুমের বদলে প্রোডাকশনের সিস্টেমটা থাকতো, এবং এই সিস্টেমটা থাকলেই অফিসারদের নিজেদেরও সুবিধা হতো। আমি একটা কেসের কথা বলি যেখানে আমরা যখন খুঁজছিলাম তখন বের করতে পেরেছিলাম যে কোন অফিসারটা পিক আপ করেছিলেন। হ্যাঁ, তো ওনাকে যখন খুঁজে বের করে ওনার সাথে কথা বলি, উনি তখন সিম্পলি শকড হন, কারণ আমার আগে ওনাকে এসে কেউ বলে না যে ওই যে অমুক দিন ওই লোকটাকে তুলে নিয়েছিলেন, সে কিন্তু পরে গুম হয়ে যায়। সে বলে, মানে আমি দেখেছি, আমি জেনুইনলি বুঝতে পেরেছি উনি আসলেই শক ছিলেন, ওনার চোখে পানি চলে আসছিল। উনি বলছে যে আমি তো বুঝি না আমি এটার ভিতর ঢুকেছি। কারণটা হলো কি, উনি হ্যান্ড ওভার দিয়ে দিয়েছিলেন। ওনার এরপরে হ্যান্ড ওভারের পরে কী হচ্ছে উনি আসলে জেনুইনলি জানেন, এটা অন্য এলাকায় চলে গিয়েছিল বন্দিটা। ঠিক আছে, এই যে প্রোডাকশন না করার যে একটা বন্দিকে যে কোর্টে তুলতে হবে, এটার যে না করার একটা সংস্কৃতি, এটা কিন্তু অফিসারদেরকে এমন সব ক্রাইমে জড়িয়ে ফেলছে যেটাতে ওনারা সবসময় যে মানে বুঝে শুনে জেনে জড়াচ্ছেন তা না। আরেকজন অফিসারের উদাহরণ দিই, যিনি আমাকে বলেছিলেন এবং যথেষ্ট অনুশোচনার সাথে আসলে বলেছিলেন, কারণ উনি আমাকে পরবর্তীতে ফোন দিয়ে বলেছিলেন, মানে কথা বলার পর আবার ফোন দিয়েছেন, মানে উনি এতটাই এই বিষয়টা অনুশোচনায় ভুগছিলেন। উনি বলেছিলেন যে আমি
অমুকজনকে মানে আমাকে ঊর্ধ্বতন বলেছিল, আমরা অমুকজনকে পিক আপ করেছিলাম, পরবর্তীতে আমার অনুপস্থিতিতে ওই যাকে পিক আপ করা হয়েছে তিনি মারা যান, এবং এই বিষয়টা নিয়ে আমি অনুশোচনায় ভুগে আমি ঘুমাতে পারি না। এখন দেখেন এই যে ওনারা যে পার্থক্য করবে, একটা মেজর জেনারেল একটা লেফটেন্যান্ট কর্নেলকে বলেছে অমুককে আসতে বলো, অমুককে তুলে আনো, সে এই যে আদেশটা বৈধ কি অবৈধ সে কীভাবে বুঝবে? তাকে তো সবগুলো ক্ষেত্রে বলা হচ্ছে এরা সবাই কাউন্টার ইন্টেলিজেন্স, এরা সবাই দেশ বিরোধী কাজ করছে, এরা সবাই এনিমিজ অফ দ্য স্টেট। তখন সে পার্থক্যটা করবে কীভাবে? এই পার্থক্য করার সুযোগ হয় যখন ওই বন্দিটাকে কোর্টের সামনে প্রডিউস করা হচ্ছে কি হচ্ছে না। যেই মুহূর্তে কোর্টের সামনে প্রডিউস করা হচ্ছে না সেই মুহূর্তে ওই অফিসারটা নিজেও বুঝতে পারবে যে এখানে একটা অবৈধ কাজ হচ্ছে, এবং সে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে। যখন কোর্টের সামনে প্রডিউস না করাটাই সংস্কৃতি হয়ে যায়, তখন তার হাতেও কোনো টুল থাকে না বোঝার যে ঊর্ধ্বতনর এই নির্দেশটা বৈধ কি অবৈধ। এখন স্বাভাবিকভাবে বলা হচ্ছে যে প্রথমে যদি আমি ওই সমস্যাটা ফেরত যাই, যে সমস্যাটা হচ্ছে বলা হচ্ছে যে যদি আমরা এনাদেরকে প্রডিউস করি, ওনারা বলছেন যে আমরা যদি এনাদেরকে প্রডিউস করি ওনাদের সেলের অন্য সবাই হারায় যাবে। আচ্ছা, এটা তো অসমাধানযোগ্য কোনো সমস্যা না। পৃথিবীর বিশ্বের তো 8 সব দেশও কাউন্টার ইন্টেলিজেন্স করে, আমাদের থেকে তো বেটার করে বোঝাই যাচ্ছে না, গত 15 বছরে কম্প্যারিজন করলেই বোঝা যায়। অন্য সবাইদেরকে আমরা কেন ফলো করতে পারি না? এখানে একটা বিশেষায়িত একটা জুডিশিয়াল কমিটি করলেই তো হয়, তাদের হাই সিকিউরিটি ক্লিয়ারেন্স দেন, একটা হাই সিকিউরিটি ক্লিয়ারেন্স ওরা 3 জন বিশেষায়িত কমিটি করেন। এই ধরনের এক্সট্রিম কেসগুলো আপনি তাদের সামনে প্রডিউস করেন, ওপেন কোর্টে করেন না। আপনি এখানে দরকার হলে জাজ অ্যাডভোকেট জেনারেল থেকে রিটায়ার্ড আইনজীবী দেন, এটা তো অসম্ভব কিছু না, পৃথিবীতে তো সব জায়গায় করে। আমরা এমন কি কুতুব যে শুধু আমাদের দেশে এমন ব্যাপক কাউন্টার ইন্টেলিজেন্স হয় যে 30টা কেসের বৈধতা দেওয়ার জন্য, অ্যাগেন 200% ইনক্রিজের পরে 30টা কেসের বৈধতা দেওয়ার জন্য আমার 1600 নিজস্ব নাগরিককে গুম করে রাখার বৈধতা দিতে হবে। এটা কোনো যৌক্তিক কথা না। অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম যে 3টে পয়েন্ট বলবো। প্রথম পয়েন্টটা বলেছি যে আইনের সমস্যা আছে, দ্বিতীয় পয়েন্টটা আমি নিরাপত্তা বাহিনীগুলোর স্বার্থ চিন্তা করে বলছি যে এই অফিসারগুলোদের তাদের নিজস্ব সুরক্ষার জন্য এই আইনগুলোকে চিন্তা করে করা উচিত, এই সুবিধাগুলো দেওয়া উচিত, প্রোডাকশনের কালচারটা ফেরত আনা উচিত। কারণ না হলে তারা অযাচিতভাবে ক্রাইমে জড়িয়ে যাচ্ছেন অনেকে, যেটা পরবর্তীতে তারা পালাতেও পারেন না। কারণ অ্যাগেন অ্যাজ আই সেড, টপ পালায় যায়, নিচের সব কিছু রয়ে যায়, এবং তারপর বারবার করে কোনো না কোনো সরকার এসে তাদেরকে ধরতে থাকে। আচ্ছা, তৃতীয় পয়েন্ট আমি শেষ করব, সেটা হলো যে এখানে সরকারের স্বার্থ কী। আমি এখানে উদাহরণ দিতে চাই, কারণ আমাদের সবসময় মনে হয় যেন যে আমাদের দেশে যেই সরকারই আসে তারাই সবচেয়ে র্যাশনাল, তারাই সবচেয়ে বাস্তববাদী, তারাই বুঝে যায় যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না। আমরা হলাম গিয়ে সেই আইডিয়ালিস্টিক ইউটোপিয়ান মানুষ, আমাদের চিন্তা ভাবনা হলো শুধু কিতাবেই অন্তর্ভুক্ত, সত্যির সাথে কোনো সম্পর্ক নেই, এইরকমের একটা ধারণা বারবার করে আমাদেরকে দেওয়া হয়। আমি নেপাল আর শ্রীলঙ্কার দিকে তাকাচ্ছি, এবং নেপাল আর শ্রীলঙ্কা নট এই যে গণ অভ্যুত্থান পরবর্তী নেপাল আর শ্রীলঙ্কা, কোনো ধরনের বিপ্লবী সরকার না, এটা 1 দশক আগের নেপাল আর শ্রীলঙ্কা, যেসব সরকারকে কিন্তু পরবর্তীতে দেশের জনতা উঠে আবার টেনে নামায়। তার মানে খুব একটা ইরেশনাল সরকার না, হ্যাঁ, কোনো বিপ্লবী পবিত্র সরকার এগুলো না। তাদের ওখানে যখন ওরা দেখলো যে দুটো দেশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিজেদের নাগরিকের উপরে অ্যাটাক করে, যেটা এগেন আমাদের দেশে গত 15 বছর হয়েছে বা তারও আগে হয়েছে টু বি অনেস্ট, যখন এটা এস্টাবলিশড হয় তখন দুটো দেশেই কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের জুরিসডিকশনের আন্ডারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে নিয়ে আসা হয়। অর্থাৎ নিরাপত্তা বাহিনীর বিষয়ে কোনো তদন্ত করতে হলে কোনো ধরনের বাধা নেই এই দুটো দেশে। কেন? কারণ দুটো দেশই এই ধরনের একটা ব্লাডি সিচুয়েশন থেকে বের হয়েছিল, এবং এগেন বিপ্লবী সরকার না, কিন্তু আবারও বলছি এই দুটো সরকারকে পরে টেনে নামানো হয়। সো ওই ন্যাশনাল সরকার এটা করেছিল। এখন চিন্তা করতে হবে ওই ন্যাশনাল সরকার কি চিন্তা করেছিল বাস্তবধর্মী, যেটা আমাদের এখানে চিন্তা করতে এখনো সরকারের অসুবিধা হচ্ছে। কারণ ওরা কিন্তু ইরেশনাল সরকার ছিল, ওরা একদম ন্যাশনাল বর্তমান সরকারের মতোই ন্যাশনাল সরকার ছিল। ওরা যেটা চিন্তা করেছিল সেটা হলো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কাজ করতে পারে না এরকম একটা অবস্থা, যেখানে সরকার এবং জনগণের মধ্যে প্রচণ্ড আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, যেখানে নিরাপত্তা বাহিনীকে সিম্পলি কেউ ট্রাস্ট করছে না। আপনি গতকাল রামিসার আব্বার কথাটা যদি শুনেন, সেখানে উনি বলছেন আমি বিচার চাই না, কারণ কি প্রমাণ আছে যে আপনারা বিচার করতে পারেন, তাই না? এই যে প্রচণ্ড আস্থাহীনতা যখন সৃষ্টি হয় তখন কিন্তু মব কালচার টাইপের জিনিসপত্র চলে আসে, অর্থাৎ সরকার দেশের উপরে কন্ট্রোল লুজ করা শুরু করে। ওই দুইটা দেশে যখন তারা এই অবস্থাটা দেখেছিল তখন তারা বলেছিল যে আমরা যদি নিরাপত্তা বাহিনীর তদন্তগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনকে দিই তাহলে এখানে আস্থা বাড়বে বই কমবে না, এবং সরকার এখানে আসলে উপকৃত হবে।
সো আমি যদি আমাদের দেশের দিকে তাকাই, এই যে রিসেন্টলি কোস্টগার্ডের ক্ষেত্রটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, কোস্টগার্ডের বিষয়ে কিছু অভিযোগ এসেছে এবং সেই অভিযোগগুলো প্রথম আলো ডেইলিস্টার কভার করেছে, আমি দেখেছি সেদিন। এবং এই অভিযোগের ক্ষেত্রে কোস্টগার্ড বলছে না আমরা আসলে তুলি নাই, এদিকে ভুক্তভোগী পরিবার বলছে না আসলে কোস্টগার্ড তুলেছে। ইম্পসিবল টু ডিফারেন্সিয়েট আসলে এখানে কি হয়েছে। হ্যাঁ, কেন? কারণ এই তদন্তগুলো এখন করছে হলো কি রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীরাই করছে, কোস্টগার্ড নিজে করছে। এটা বিশ্বাস করার কি আসলে আপনারা কি এই রুমে আসলে আমরা কেউ আছে আর বিশ্বাস করতে পারছি? এই আস্থাহীনতা থেকে আমরা উঠতে পারছি না তো, তাই না? হতে পারে আসলেই করে নাই, কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না। এটা তো সরকারের নিজস্ব কাজে অসুবিধা সৃষ্টি করছে। এই যে জনগণ তাকে বিশ্বাস করছে, এটা তো সরকারের অসুবিধা। কম্পেয়ার টু আমরা যখন এই উদাহরণটা আমি আগে দিয়েছি যে যখন আমরা গুম কমিশনে কাজ করতাম তখন ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছিল। তখন আমরা এএসইউর কাছ থেকে তদন্ত রিপোর্ট চেয়েছিলাম এবং তাদের তদন্ত রিপোর্টের ভিত্তিতে এবং আমাদের ভেরিফিকেশনের ভিত্তিতে আমরা পরিবারের সাথে বসে বলেছিলাম যে এখানে আর্মি দোষী না। হ্যাঁ, এখন পরিবার কিন্তু এই কথা আগে থেকে আর্মির কাছ থেকে শুনে আসছে, কিন্তু তারা বিশ্বাস করে নাই। হ্যাঁ, কেন বিশ্বাস করে না? এই যে আস্থাহীনতা। তা আমি তখন বুঝিয়ে বলেছিলাম যে দেখেন এই ভিডিওতে দেখা যাচ্ছে, সিসিটিভি ছিল, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে যিনি তুলে নিয়ে যাচ্ছেন তার হেলমেটের পিছনে 2 ইঞ্চি চুল দেখা যাচ্ছে, কিন্তু দেখেন উনি কিন্তু কদিন আগেই তার ফেসবুকে একটা ছবি দিয়েছিলেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে রেগুলেশন হেয়ারকাট, মাত্র হেয়ারকাট করে এসছেন, তো এটা হতে পারে না, এত দ্রুত চুল এত লম্বা হতে পারে না। তো তখন ওই আপু বলেছিলেন যে যদি পরচুলা পরে থাকে, খুবই স্বাভাবিক, এটা একটু পরিবারের একটা মাথায় আসবে। উনি আমাকে বলছেন যদি পরচুলা পরে থাকে। আমি তখন বলেছি কিন্তু পরচুলা পরলে তো সে হেলমেট পরবে না, পরচুলাই তো তার ছদ্মবেশ, তো সেটা তো সে দেখাতে চেষ্টা করবে, সে তো ওটা লুকায় রাখবে না, লজিক্যাল না এটা। তখন তিনি আমার কথা অ্যাকসেপ্ট করেছিলাম, আমরা পিবিআই এর কাছে ফাইলটা পাঠিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এতে কার সুবিধা হয়েছে? এটা কিন্তু আমরা সরকারের, যেহেতু স্বচ্ছ তদন্ত হওয়া সম্ভব ছিল এবং আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমাদের কথাটা সরকারের জন্য একটা ঢাল হিসেবে কাজ করেছে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন কিছুতেই সরকারের জন্য অসুবিধাজনক কিছু না, এটা সরকারের স্বার্থেই কাজে আসে। সো আমি আর কথা বাড়াবো না, আমি যেটা বলছিলাম, আমি 3টে কথা বলতে চেয়েছি আজকে। একটা হলো আইনের যে সমস্যা সরকার সৃষ্টি করেছে এটাকে ঠিক করতেই হবে, আদারওয়াইজ তারা আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে একটা দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার দ্বিতীয় পয়েন্টে যেটা ছিল, এটা আসলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য দায়মুক্তি না, এটা সিম্পলি আসলে তৎকালীন সরকারের জন্য একটা দায়মুক্তি হিসেবে কাজ করে। পরবর্তীতে এই সব নিরাপত্তা বাহিনীর সদস্যরা টেনে টেনে তাদেরকে ধরা হয় ফর অবেইং অর্ডার, যেগুলো সে আসলে পার্থক্য করতে পারে না, এটা কি সঠিক নাকি বেঠিক অর্ডার তার পক্ষে বোঝাই সম্ভব না। এবং তৃতীয়ত হলো গিয়ে যে এই কাজগুলো করলে আলটিমেটলি একটা সৎ সরকার নিজে সুবিধাপ্রাপ্ত হয়, তার কোনো অসুবিধা হয় না। ধন্যবাদ।